প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। পৃথিবী আজ এক বৈশ্বিক মহামারী দিয়ে এগিয়ে চলেছে, তার মধ্যেও আমরা লড়াই করে টিকে আছি। আমাকে কোনো প্রয়োজন যদি বাইরে যেতে হয় তাহলে মাস্ক পরতে হবে, 20 সেকেন্ড পর পর সাবান পানি দিয়ে হাত ধুতে হবে, 20 সেকেন্ড ধরে সাবান পানি দিয়ে হাত ধুতে করতে হবে এবং নিজেকে নিরাপদ রাখতে হবে। পরবর্তীতে আমরা বইয়ের পড়ালেখা, বইয়ের কাজকর্মগুলো আমরা চালিয়ে যাব, নতুবা আমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবো না। তাই আজকে আমাদের বিষয় হলো নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান অধ্যায় 13, আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স। এখন দেখো, এখানে আমরা দুইটা চিত্র এঁকেছি। চিত্রটা হলো এটা আর একটা এটা। এখন আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্সে আছে কি? তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তা বলতে কি বোঝায়? কোনো মৌল থেকে তেজস্ক্রিয় কণা বা রশ্মি নির্গমনের ঘটনাকে তেজস্ক্রিয়তা বলে। কোনো মৌল থেকে যখন তেজস্ক্রিয় রশ্মি বিকিরিত হয় তাহলে তার থেকে যে ঘটনা ঘটে সেটা বলা হয় তেজস্ক্রিয়তা। এখন একটু দেখো, এখানে আমরা দেখি এই চিত্রটা ক্ষেত্রে খেয়াল করে দেখো, এখানে একটা আমরা সীসার ব্লক নিয়েছি। এই ব্লকের মাঝখানে আমরা রেখেছি একটি কণা। আমরা কিন্তু রসায়নে আমরা মৌল সম্পর্কে পড়েছি। 118টি মৌল আবিষ্কৃত হয়েছে 2012 সাল পর্যন্ত, কিন্তু পরবর্তীতে যেগুলো আবিষ্কৃত হয়েছে সেগুলো তোমাদের বইয়ে বা সিলেবাসে সংযুক্ত হয়নি। তাই আমরা এই 118 থেকে একটা কণা আমরা পড়তে যাচ্ছি, সেটা হলো ইউরেনিয়াম। ইউরেনিয়াম হলো U-235, আর একটা আছে ইউরেনিয়াম 238। এই দুটা আছে। এখন এটাকে যদি আমরা এই সীসা বলকের মধ্যে রেখে যদি এটাকে আঘাত করি কি দ্বারা? নিউট্রন দ্বারা, তাহলে এটা থেকে কণা বিচ্ছুরিত হবে এবং এটার ক্ষমতা থাকতে হবে 82 এর উপরে, অর্থাৎ 82 পর্যন্ত থাকলে হবে না। 82-র উপরে যদি যায় তাহলে এর থেকে কণা বিচ্ছুরিত হবে। এটা অটোমেটিক, এটাকে কোনো কিছু দিয়ে আটকানো সম্ভব নয়। আর উপরে আছে একটা ফটো প্লেট, এটাকে রাখা হয়েছে। এখন যদি আমরা এই ইউরেনিয়ামটাকে যদি আমরা আঘাত করি তাহলে দেখা যাক কী দিয়ে আঘাত করবো? নিউট্রন দিয়ে আঘাত করলে এটা থেকে অনবরত তেজস্ক্রিয় রশ্মি বেড়ে থাকবে। ডান দিকে যেটা আসবে সেটা হলো আলফা, বাম দিকে যেটা আসবে সেটা বিটা, এবং মাঝখানে যেটা যাবে সেটা হলো গামা। এটা হলো আলফা, এটা বিটা, আর এটা হলো গামা। আর এটা ফটো প্লেট, এটা ফটো প্লেট। এই ফটো প্লেট থেকে গিয়ে ওখানে ওটা আটকে যাবে। অনেক সময় দেখা যায় যে এটাকে ভেদ করে চলে যেতে পারে। এখন এটার থেকে আমরা দেখতে পাচ্ছি কি, এই যে এখান থেকে কণাগুলো বেরোয় যাচ্ছে, এই কণাগুলো অবিরত বেরোচ্ছে। এটাকে কোনো কিছু দিয়ে বাধা করা যাবে না। এটাকে একটু আমরা আসি পিছনে। 1968-তে ব্যাকলেল নামক একজন বিজ্ঞানী, উনি ফ্রান্সের 1896 এই 1896 সালে হেনরি ব্যাকলেল নামক একজন বিজ্ঞানী ফ্রান্সের, উনি এই তেজস্ক্রিয় রশ্মি আবিষ্কার করেন। একে সমর্থন দেন আমাদের আরও দুজন বিজ্ঞানী, মাদাম কুরি এবং পিয়ারে কুরি। এই মাদাম কুরি এবং পিয়ারে কুরি ওনারা সমর্থন দেন
তখন দেখা গেল এটা একটা নির্দিষ্ট মাত্রায় চলে এলো। এখন এই দেওয়ার ফলে দেখা যায় পরবর্তীতে আমাদের মাদাম কুরি এই কণার আঘাতে মারা যায়। অর্থাৎ এটা নিয়ে গবেষণা করছেন, এর থেকে ওনার লিউকেমিয়া রোগ হয়ে যায়। লিউকেমিয়া হওয়ার পরে উনি এর থেকে মারা যান। অর্থাৎ যাকে নিয়ে তিনি গবেষণা করেছেন, দেশের এবং পৃথিবীর উন্নতির জন্য কাজ করেছেন, তিনি এতে আক্রান্তে মারা যান। তাই এতে কিন্তু আমরা দেখব এই তেজস্ক্রিয় রশ্মি থেকে এই তেজস্ক্রিয় এটার ব্যবহারগুলো কী কী ব্যবহার হয়। 1 নম্বর ব্যবহার হলো, প্রথম ব্যবহারটা হয় কোথায়? কৃষিক্ষেত্রে। কৃষিতে যে পোকামাকড় অথবা যেরকম সার, রাসায়নিক সারগুলো প্রয়োগ করা, সেখানে এই তেজস্ক্রিয়তার ব্যবহার রয়েছে। তারপরে রয়েছে কি, তাই চিকিৎসা বিজ্ঞানে। চিকিৎসা বিজ্ঞানে আমরা কিন্তু এটা ব্যবহার দেখতে পাই, কারণ বুকের ভিতরে যখন বাইপাস করা হয় তখন সেখানে ব্যবহার করা হয়। তারপরে রয়েছে আমাদের যেমন ঘড়ি পড়লে অন্ধকার আলোতে এটা জল করে, সেখানেও তেজস্ক্রিয় পদার্থের ব্যবহার রয়েছে। আবার এটাই বিভিন্ন জায়গায় দুর্ঘটনা ঘটিয়ে এই বিপদ ডেকে, যেমন হিরোশিমা নাগাসাকিতে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটেছিল। এই পারমাণবিক বোমার বিস্ফোরণে এখনও ওখানে মানুষের অসুস্থতা ছেড়ে যায়নি। ওখান থেকে যখন এটা বিক্রিয়া ঘটে, বিক্রিয়া করার ফলে তখন তার থেকে মানুষের যেই জন্ম হয়, সেই জন্মস্থ ভূগর্ভস্থ শিশুগুলো যখন মাটিতে আসে, তখন পৃথিবী নেমে আসে, তখন হয় তারা বিকলাঙ্গ বা প্রতিবন্ধী এবং বিভিন্নভাবে তারা অসুস্থ থাকে। এখন এগুলো থেকে রক্ষা পেতে হলে দেখা যাবে যে শব্দ দূষণ হয়, কানে লাগে, বিভিন্নভাবে এগুলো হতে পারে। তো এ থেকে ব্যবহার করতে গেলে আমাকে সামনে ভালো থাকতে হবে এবং খারাপ দিকও দেখতে হবে। এই দুটোই আমাদের পক্ষে সম্ভব, বুঝতে পারছি। এখন পরবর্তীতে আমরা আসছি এই দ্বিতীয় চিত্র। এখানে কিন্তু ভেদন ক্ষমতা, এই ভেদন ক্ষমতা কী জিনিস দেখো। এখানে যে আলফা রশ্মি, এখান থেকে বিটা রশ্মি, এখান থেকে আমরা গেল গামা রশ্মি। এই রশ্মিগুলোর থেকে কী হয়, আলফা রশ্মি থেকে হিলিয়াম নিউক্লিয়াস বেরিয়ে আসে, বিটা রশ্মি থেকে ইলেকট্রন বেরিয়ে আসে, আর গামা থেকে বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ খেলা হয়। এই যে কাজগুলো হয়, এগুলোকে কে কতটুকুভাবে ভেদ করতে পারে সেটার প্রক্রিয়া এখানে দেখানো হচ্ছে। এখানে আছে একটা কাগজ, একটা আছে অ্যালুমিনিয়াম, আর একটা রয়েছে সীসা। এই অ্যালুমিনিয়াম, সীসা এবং কাগজ, এ থেকে দেখা যাচ্ছে যে আমরা ভিন্ন ভিন্ন জিনিস পেয়ে থাকি। এখন একটু খেয়াল করো, এই আলফা রশ্মি যখন বের হয় তখন তার ভেদন ক্ষমতা অনেক কম। তার চার্জ হলো পজিটিভ চার্জ এবং তার ভর 3.2 × 10⁻⁹ কোলাম। তাহলে এটা তার কাগজকে ভেদ করতে পারে। পরবর্তীতে দেখা যাচ্ছে যে বিটা রশ্মি, এটা কিন্তু বিটা রশ্মি এই আলফা রশ্মির চেয়ে ক্ষমতা বেশি। যেহেতু ক্ষমতা বেশি, তাই বলে এটা পরবর্তীতে আরেকটা অ্যালুমিনিয়ামের পাতকে 3 থেকে 5 মিলিমিটার পর্যন্ত যেটা চওড়া, এটারকে আঘাত করতে পারে এবং এটা থেকে জিঙ্ক সালফাইডের যে প্রতিপ্রবাহ সৃষ্টি হয় সেটাতে সেখানে কাজ করে। এখন পরবর্তীতে দেখা যাচ্ছে এটা চার্জ হচ্ছে নেগেটিভ এবং ভর হলো 9.11 × 10⁻31 kg। তাহলে এই যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। পরবর্তীতে রয়েছে কি, গামা। এটা কিন্তু সীসা পরিণত হয়। কী করে সীসা পরিণত হয়? এই সীসা পরিণত হতে গেলে দেখা যায় যে এগুলো তেজস্ক্রিয় পদার্থের ভাঙানোর ফলে রেডিয়ামগুলো, সেগুলো আস্তে আস্তে রেডিয়াম ধাতুগুলো সীসায় পরিণত হয়। এই সীসা, এখন এই সীসায় যখন পরিণত হয় তখন এই গামা রশ্মি এই আলফা বিটা থেকে আরও শক্তিশালী। এটা কিন্তু এখানে এসে তার কোনো চার্জ থাকে না, সে আলোর বেগের মতো 3 ×
10⁸ মিটার পার সেকেন্ডে আয়নিত হয়ে এটাতে আঘাত করে। তাহলে দেখা যাচ্ছে এ থেকে ভিন্ন ভিন্নভাবে এটাকে আঘাত করতে পারে। এটা ভেদন ক্ষমতার জন্য, কারণ কার ভেদন ক্ষমতা কতটুকু সেই ভেদন ক্ষমতা নির্ভর করে তার ক্ষমতার উপর। আলফা হলো কাগজকে ভেদ করতে পারে, বিটা হলো একটা অ্যালুমিনিয়ামকে ভেদ করতে পারে, গামা হলো সীসাকেও ভেদ করতে পারে। এখন এই ক্ষমতার জন্য দেখা যাচ্ছে এই ক্ষমতার কারণে আমরা যখন এক্স-রে করতে যাই, কোনো হাড় ভেঙে গেল, এক্স-রে করতে গেলে আমরা হাড়টা যদি রাখি তাকে হাড়কে ভেদ করে এর পাশ থেকে পাশে চলে যেতে পারে। এখন এই হাড় যদি পাশ থেকে পাশে চলে যেতে পারে তাহলে সীসাকেও সে ভেদ করতে পারে। তাহলে ওখানে এই গামা রশ্মি এখানে কিন্তু দরকার হচ্ছে, অ্যালুমিনিয়ামটি ওখানে আর কোনো যাচ্ছে না। তাই দেখা যায় যিনি এই কাজটা করেন তিনি কিন্তু ওই রুমের ভিতরে থাকেন না, বাইরে থেকে সুইচ দেন এবং সেই রুগী হাতটাকে ওখানে রেখে সেটার এক্স-রে প্লেটের উপরে ছবিটা তুলেন। ডাক্তার কাছে নিয়ে গেলে ডাক্তার তখন নির্বাচন করে ওষুধ দেন। বুঝতে পারছি আমরা? তাহলে থ্যাংক ইউ। এখন হচ্ছে আমরা যেগুলো ব্যবহার করি, ফোন আমাদের দুই প্রকার, একটা ল্যান্ড ফোন এবং একটা হলো মোবাইল ফোন। তাহলে আমরা দেখি ল্যান্ড ফোনে কী কী আছে। এক নম্বর আছে কি সুইচ, দুই নম্বর আছে রিঙ্গার, তিন নম্বর আছে কিপ্যাড, চার নম্বরে রয়েছে মাইক্রোফোন, পাঁচ নম্বরে রয়েছে স্পিকার। তাহলে সুইচ, রিঙ্গার, কিপ্যাড, মাইক্রোফোন, স্পিকার, এই যে জিনিসগুলো রয়েছে এটা হলো আমাদের ল্যান্ড ফোনে। তার এটা উপাংশ যদি আমরা লিখি, অর্থাৎ অংশ বিশেষ। তাহলে সুইচ দিয়ে কী করতে হয়, কোনো কানেক্ট করতে হয় যে লাইনের সাথে এটা সংযুক্ত থাকে। রিঙ্গার, এর ভিতরে একটা অংশ আছে যেটাতে রিং বেজে উঠলে আমি বুঝতে পারি যে আমাকে কেউ ডাকছে বা আমাকে কেউ স্মরণ করছে, রিঙ্গার। তারপর আমি যখন কাউকে ফোন করব তখন আমার দরকার লাগে কিপ্যাড, অর্থাৎ কাকে কাকে দিচ্ছি, কোন কোন নাম্বারে দিচ্ছি, সেটা কিপ্যাড। তারপর আছে মাইক্রোফোন, যেটা দিয়ে আমি শুনতে পাবো এবং আমার কাছে শব্দটা চলে আসবে। তারপরে আছে কি স্পিকার, যেটা দিয়ে আমি কথা বলতে পারবো। এই যে এই জিনিসগুলো কিন্তু আমরা এটাতে দেখতে পাই। কোথায়? এটা ল্যান্ড ফোনে। কিন্তু পরবর্তীতে দেখব আমরা মোবাইল ফোনে তার সাথে আরও কিছু অংশ জুড়ে আছে। দেখো মোবাইল ফোনে অংশ হলো, এক নম্বর হলো স্ক্রিন, SCRN, স্ক্রিন রয়েছে। তারপর কী রয়েছে? ব্যাটারি, তারপর রয়েছে সিম, তারপরে কী রয়েছে? রেডিও ট্রান্সমিটার, তারপরে রয়েছে ইলেকট্রিক সার্কিট, এখানে একটু খেয়াল করতে হবে যে এই জিনিসগুলো তো এর মধ্যে থাকছেই, আর এগুলো এর সাথে যুক্ত হচ্ছে। স্ক্রিন অর্থাৎ আমরা যে ফোনটা দিয়ে দেখব, তা আমি একটু দেখাচ্ছি, তোমরা একটু দেখো ফোন নিয়ে কী করে হচ্ছে ঘটনাটা। এই যে ফোনটা আছে আমার হাতে, এটা কিন্তু একটা স্ক্রিন, এখানে নাম্বারটা ভেসে উঠলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আর এর ভিতরে একটা কিন্তু সিম কার্ড আছে, যেটা দিয়ে এটাকে কোন নাম্বার আসলো বা গেল সেটা আমরা ধরতে পারছি।
তা এটা থেকে আরেকটা আছে যেটা আমরা শুনতে পাচ্ছি, আর যেটা আছে আরেকটা হলো ইলেকট্রনিক সার্কিট। সার্কিট হলো এই চলার পথটা, এই পথটা থেকে আমরা এটা খুঁজে পাচ্ছি। তাহলে দেখা গেল যে ল্যান্ড ফোন এবং মোবাইল ফোন দুটা ভিন্ন ভিন্ন জিনিস। ল্যান্ড ফোনে শুধু এই কয়টাই আছে, আর মোবাইল ফোনে এই কয়টা সাথে এই কয়টা রয়েছে। বুঝতে পারছি আমরা। তাহলে এখন দেখো আমরা এই যে দুইটা জিনিস করেছি। এখন এই ল্যান্ড ফোনটা হলো একটা নির্দিষ্ট জায়গায় থাকে, কোনো জায়গায় রিং আসলে ওই ব্যক্তিকে ওই ফোনের কাছে যেতে হয়। আর মোবাইল ফোনটা হলো এটা যেখানে যাবে তোমার সাথে সাথে করে যাবে, অর্থাৎ এটাকে মোবাইল করা যাবে, অর্থাৎ এটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় রিপ্লেস করা যাবে। তোমার সাথে করে নিয়ে যেতে পারে, মাঠে ঘাটে রাস্তায় সব জায়গায় নিয়ে যেতে পারবে। এখন এই জন্য এটা করার জন্য এই এখানে একটা নেটওয়ার্কের ব্যাপার রয়েছে। এখানে নেটওয়ার্ক যদি থাকে তাহলে অ্যান্টিনা দিয়ে এই নেটওয়ার্কটা পাওয়া যায়। বিভিন্ন দূরত্বে জায়গায় জায়গায় নেটওয়ার্ক থাকে, যেমন শহর এলাকায় খুব ঘনবসতি, সেই জন্য নেটওয়ার্কটা কম শক্তিশালী হলে চলে, কিন্তু গ্রামে বাড়িঘরগুলো একটু ফাঁকা ফাঁকা, সেখানে একটু অতি শক্তিশালী নেটওয়ার্ক দরকার লাগে। এখন দেখো এই নেটওয়ার্ককে সংযুক্ত করার জন্য এখানে একটা রাউটার ব্যবহার করা হচ্ছে। এই রাউটারের সাথে লেন সংযুক্ত করার জন্য রাউটার দেওয়া হচ্ছে, অর্থাৎ এখানে 1 2 3 4টা লেন সংযুক্ত করা হয়েছে। এখানে দেখো একাধিক ব্যক্তি বা একাধিক কানেকশান দেওয়া আছে। এখন এই রাউটার থাকার ফলে এটাকে সে ধরতে পারছে, এটা আবার এটাকে ধরে রাখতে পারছে। এখন এই দুটাকে আবার কাভার করার জন্য একটা রাউটার ব্যবহার করা হয়েছে। এই রাউটারটার কাজটা হলো এটাকে ধরে রাখা এবং একসাথে সংযুক্ত করে দেওয়া। তাহলে এই রাউটার দিয়ে এই সুইচকে পাচ্ছে এবং এখান থেকে নেটওয়ার্ক এটা ভাগ ভাগে করে চলে যাচ্ছে। এটা নেটওয়ার্কের সাথে যুক্ত হয়ে একাধিক লেন। এখন দেখো এই ঘটনা বলতে গিয়ে আমাকে বলতে হচ্ছে লেন অর্থ হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক। এই শব্দটা আমরা লিখেছি লেন সংযুক্ত করার জন্য। লোকাল এরিয়া নেটওয়ার্ক অর্থাৎ কোনো জায়গার নির্দিষ্ট জায়গার আমাদের নেটওয়ার্ক কত আছে, কীভাবে আছে, সেটাকে আমাকে খুঁজে পাওয়া যাবে। তাহলে LAN হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক। তারপর আমরা দেখা যায় মোবাইলের ভিতরে আমরা একটা সিম ব্যবহার করি, একটা এরকম ধরনের ছোট্ট একটা অংশ। এটা কিন্তু মোবাইলের ভিতরে অ্যাটাচ করা যায়, কিন্তু এই ফোনের ভিতরে কিন্তু ল্যান্ড ফোনে এর ব্যবহার হয় না, শুধু এটা মোবাইল ফোন ব্যবহার হয়। সিম হলো সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। তাহলে যিনি এই ব্যক্তিটাকে খোঁজা হচ্ছে, যে নাম্বারটা দেওয়া হয়েছে, সেই নাম্বারটার সাথে যে সাবস্ক্রাইব করছে তার আইডেন্টিটি, তার পরিচিতির জন্য এই মডিউলটা দরকার। তাহলে সিম অর্থ হলো সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। তাহলে এই দুটা জিনিস আমাদের এখানে শেখা হচ্ছে, বা এগুলো কিন্তু আমরা আরও শিখব। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা যা বললাম তার পরবর্তীতে দেখছি আমরা কিছু অ্যাব্রিভিয়েশন করব। অ্যাব্রিভিয়েশনগুলো পরীক্ষায় আমাদের আসে। কি আছে এখানে? সিম, SIM, সিম যেটা মোবাইলে থাকে, ফ্যাক্স, ইমেল, LED, AM, IC, ইন্টারনেট, BSc, MSc। এই BSc এগুলো হলো ইন্টারনেটের ব্যাপার, কিন্তু এগুলো BSc বা MSc ডিগ্রি নয়। অ্যাপ, FM, ICT, LAN, CCD, BTS। এখন এগুলোর পূর্ণনামগুলো আমরা সম্পূর্ণ করে লিখব। এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা পূর্ণনাম লিখব। তাহলে আমরা আসো লিখি। তাহলে সাবস্ক্রাইবার, সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল, আইডেন্টিটি মডিউল, MODULE, আইডেন্টিটি মডিউল, আইডেন্টিটি। দেখো
সিম অর্থাৎ যে লিখবে তার যে ফোন করবে বা যে নাম্বারগুলো টিপবে তার হলো আইডেন্টিটি। ফ্যাক্স তাহলে হলো ফ্যাক্সিমাইল, FACSIMILE, ফ্যাক্সিমাইল। ইমেল, ইমেল হলো ইলেকট্রনিক মেইল। দেখতে পাচ্ছ? তাহলে কি রয়েছে? LED, লাইট ইমিটিং ডায়োড, LIGHT, লাইট ইমিটিং, EMITING, ইমিটিং ডায়োড, DIODE, ডায়োড। ঠিক আছে? MITTING, ডাবল টি হবে এটা। আচ্ছা, তারপরে হচ্ছে AM, অ্যামপ্লিটিউড মডুলেশন, AMPLITUDE, মডুলেশন, অ্যামপ্লিটিউড মডুলেশন। তারপরে হচ্ছে IC, ইন্টিগ্রেটেড সার্কিট, ইন্টিগ্রেটেড সার্কিট, CIRCUIT। ইন্টারনেট, তারপরে হচ্ছে ইন্টারনেট, এর হলো ইন্টারকমিউনিকেশন নেটওয়ার্কিং, কমিউনিকেশন নেটওয়ার্কিং। ঠিক আছে? তারপর হলো BSE, বেস স্টেশন কন্ট্রোলার, BASE, বেস স্টেশন কন্ট্রোলার। স্টেশন কন্ট্রোলার। তারপরে হচ্ছে কি MSC, মোবাইল সুইচিং সেন্টার, মোবাইল সুইচিং সেন্টার। তারপরে হচ্ছে অ্যাপ হলো অ্যাপ্লিকেশান। তারপরে হচ্ছে কি FM, ফ্রিকোয়েন্সি মডুলেশন, FREQUENCY মডুলেশন। ICT, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ইনফরমেশন and communication technology, তারপরে হচ্ছে কি LAN, লোকাল এরিয়া নেটওয়ার্ক। তারপরে কি রয়েছে CCD, চেঞ্জ কাপলড ডিভাইস, চেঞ্জ CHANGE, চেঞ্জ কাপলড ডিভাইস। তারপরে রয়েছে কি BTS, বেস ট্রান্সক্রাইবার স্টেশন, বেস
স্টেশন। এখন দেখো এই যে একটা সিম, ফ্যাক্স, ইমেল, লিড, আইসি, ইন্টারনেট, বিএসসি, এমএসসি, অ্যাপ, এফএম, আইসিটি, ল্যান, সিসিডি, বিটিএস, এরকম আরও অনেক কিছু তোমাদের বইয়ে আছে এবং অন্যান্য বইগুলো তো আছে। যেটা তোমাদের আইসিটি একটা বই আছে, সেই বইয়ের মধ্যে এগুলো পাবে। এখন এগুলো দিয়ে কিন্তু আমরা এই অত্যাধুনিক যে বিজ্ঞানের সূচনা হয়েছে, সেই সূচনার কিন্তু কাজগুলো আমরা এখানে ব্যবহার করে প্রযুক্তিগতভাবে কাজ দেখাতে পারি। তাহলে তোমরা এগুলো পড়বে, ভালো থাকবে, আবার নিজের সাবধানতা নিজে অবলম্বন করবে, তাহলে তোমার পক্ষে সম্ভব ভালোভাবে থাকা এবং ভালো রেজাল্ট করা। পড়তে হবে এবং সাবধানতা অবলম্বন করতে নিজের সুরক্ষা নিজেই রাখবে, তাহলে তোমার পক্ষে সম্ভব ভালোভাবে থাকা এবং ভালো রাখতে। তুমি ভালো থাকলে তোমার দেশ ভালো থাকবে, তোমার পরিবার ভালো থাকবে, তোমার এলাকা ভালো থাকবে, আমরা সবাই ভালো থাকবো। আশা করি সবাই বাসায় নিয়মিত পড়বে। খোদা হাফেজ, আগামীতে দেখাবে। থ্যাংক ইউ।